আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করবো ইনশাআল্লাহ। বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। তো যারা 9-10 এ হায়ার ম্যাথ পড়ছেন আর কি, তাদের জন্য এই অধ্যায়টা কোনো ব্যাপারে না। কারণ তারা মোটামুটি সব টপিকস এখানে আমরা শেষ করছি আর কি। এখন যারা করেননি, যাদের কম্পিউটার ছিল 9-10 এ, হায়ার ম্যাথ ছিল না আর কি, তাদেরকে একটু বিষয়গুলো বুঝতে হবে এখানে। হুম। তো যদিও আমি এখানে ম্যাথ করার সময় সব বুঝাই দেবো, আমি জাস্ট যেগুলো আপনাকে না বুঝলে না সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো এখানে, যে আসলে বিস্তার বলতে আমরা কি বুঝি এখানে। দেখুন, বিস্তার বলতে বোঝায় এখানে একটা কেন্দ্রীয় মান থাকবে। এই কেন্দ্রীয় মান থেকে আপনার সর্বোচ্চ যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে বিস্তার। আমি সাপোজ বললাম এখানে আপনার 2, 3, 5, 7, 9 বললাম। তো কেন্দ্রীয় মান হচ্ছে আমাদের 5, তাহলে 5 থেকে সর্বোচ্চ যে মানটা সেটা হচ্ছে বিস্তার। এই যে 9 এখানে সর্বোচ্চ, তাই না? 5 থেকে সবচেয়ে দূরে কোথায় আছে? 9 আছে কিন্তু এখানে। এটাকে আমরা বিস্তার বলবো এখানে মেইনলি। যাই হোক, আমরা এখানে এগুলোতে আমরা সময় দেব না। আপনারা এখানে উপাত্ত কি এগুলো জানেন। এখানে উপাত্ত মানে ডাটা আর কি। ডাটা বলতে এখানে বোঝায়, এখানে আপনার ডাটারে আমরা বুঝি, তাই না? উপাত্ত কম বুঝি। মানে কোনো কিছু আর কি, তথ্য কালেকশন এখানে। উপাত্ত এতে দেওয়া আছে, মনে করেন, কিছু ছাত্রের এখানে মার্ক দেওয়া আছে এখানে, বা অন্য কিছু থাকতে পারে এখানে। আই থিঙ্ক অনেক কিছু থাকতে পারে এখানে। এই যে আমাদের বিস্তার, বিস্তার বলছে কোনো নিবেশনের বিস্তার বলতে নিবেশনের কেন্দ্রীয় মান হতে আমাদের যে মানগুলোর ব্যবধান, এখানে অন্য যে মানের যে ব্যবধান, বুঝছেন, এটা হচ্ছে বিস্তার বলে এখানে। তার মানে একটা পরিকল্পিত বা একটা আমাদের কি কেন্দ্রীয় মান থাকা লাগবে, যেখান থেকে আপনার এখানে অন্য যে মানগুলো আছে তাদের যে পার্থক্য বোঝাবে, সেটাকে আমরা বিস্তার বলবো এখানে। এই বিস্তার পরীক্ষা কিন্তু আসে এখানে। যাই হোক, যারা ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তারা একটু চ্যানেলটা শেয়ার করে দেবেন সবার সাথে, যাতে করে সবাই ভিডিওগুলো দেখতে পারে। আর সবাই বেশি বেশি করে এগুলো একটু মানে ফ্রেন্ডদেরকে দেবেন, যাতে করে ফ্রেন্ডরা এগুলো দেখে উপকৃত হতে পারে। আমি তো অধ্যায় ভিত্তিক সবকিছু করাচ্ছি। আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের পর আমরা সমতলে বস্তুনের গতি নিয়ে আলোচনা করব। এরপর আমরা এখানে আপনার কি যেন আরেকটা আছে, 8 নম্বর অধ্যায়টা, ওইটা নিয়ে স্থিতিবিদ্যা আর কি। ঠিক আছে, তাহলে স্থিতিবিদ্যা আমরা সবার শেষে করব। একটা এমসিকিউ কোশ্চেন আসে খুবই, পরম বা অনপেক্ষ বিস্তার আমরা বলতে আমরা কি বুঝি এখানে। দেখুন, আপনার কোনো নিবেশনের কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানসমূহের গড় মান, যা নিবেশন মানসমূহের মূল একক প্রকাশিত হয় এখানে, সেগুলো আমাদের এখানে পরম বা অনপেক্ষ বিস্তার এখানে। ওকে, এই পরম বা অনপেক্ষ বিস্তারটা হচ্ছে মেইনলি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে আপনার পরিসর, গড় ব্যবধান, পরিমিতি ব্যবধান এবং কি চতুর্থক ব্যবধান এখানে। তো আমরা কিন্তু অলরেডি 9-10-এ কিন্তু আপনার এই বিষয়গুলো শিখছেন, 1, 2, 3 শিখছেন, যে আপনার এখানে পরিসর, গড় ব্যবধান এবং কি পরিমিতি ব্যবধান নিয়ে কথা বলছেন অলরেডি, বা শিখছেন আর কি। আমরা চতুর্থক ব্যবধান নিয়ে এখনো কথা বলিনি। যারা চতুর্থক ব্যবধানটা পড়েনি তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে, কারণ আজকে আমরা মোটামুটি বেসিক বিষয়গুলো শেষ করব। ওকে, এবং কালকে মানে নেক্সট পর্বে আমাদের কি হবে এখানে আপনারা বলুন তো? আমরা এখানে অনুশীলনী ম্যাথ করব ইনশাআল্লাহ। পরিসর বলতে আমরা কি বুঝি? দেখুন, পরিসর হলো বিস্তার পরিমাপের প্রথম ও সর্বাপেক্ষা সহজ ও সরল পদ্ধতি আর কি। আচ্ছা, যাই হোক, উপাত্তের সবচেয়ে বড় মান থেকে যে সবচেয়ে ছোট মানটাকে বিয়োগ করি না আমরা, এটাকে পরিসর বলি। সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান থেকে আমরা কি সর্বনিম্ন মানটাকে বিয়োগ করবো এখানে, এটা হচ্ছে পরিসর এখানে। ক্লিয়ার? পরিসর ইংলিশ হচ্ছে রেঞ্জ। কি বললাম? ইংলিশ হচ্ছে রেঞ্জ। তো এখানে আপনার সর্বোচ্চ মান মনে করে আমি বললাম যে এল অফ এন এখানে, এবং সর্বনিম্ন বললাম এখানে এল অফ ওয়ান। এই দুটাকে বিয়োগ করার নামে হচ্ছে কি পরিসর। আর পরিসর সবসময় পজিটিভ হয়, এই জন্য মডুলাস দেওয়া এখানে। এল অফ এন মাইনাস এল অফ ওয়ান দিলে তো পজিটিভ হবে এখানে। যদি এরকম দেন এল অফ ওয়ান মাইনাস এল অফ এন দেন, তাহলে কিন্তু আমাদের মডুলাস দিতে হবে, কারণ আমাদের পরিসরের মান অল টাইম পজিটিভ হবে এখানে। ওকে, আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন আর কি। এখানে দেখুন আপনার এক্সাম্পল দেওয়া আছে এখানে, একটা কোন একটা শ্রেণীর একটা পরীক্ষায় 30 জন শিক্ষার্থী অর্জিত নম্বরের একটা কি পরিশোধ দেওয়া আছে এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের পরিশোধ যে বের করতে পারলে আমাদের প্রথমত সর্বোচ্চ মান বের করতে হবে এখানে। দেখুন, এটা 90 আছে সর্বোচ্চ, এরপরে কি আছে কত দেখো তো, না এখানে 90 আছে, আর কিন্তু নেই এখানে। হ্যাঁ, এবার সর্বনিম্ন দেখি আমাদের এখানে 30 আছে এখানে, যাতে 30-এর নিচে কি আর কারো আছে? এই ব্যাটা তো ফেল করছে দেখছি, তাহলে নাই, আর নেই আমার। তার মানে এখানে পরিসরের কত, 90 থেকে 30 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পরিসর এখানে। ক্লিয়ার? এখন একটা বিষয় বলি আপনার এখানে, এরপরে গড় ব্যবধান বা গড় বিচ্যুতি, মিন ডেভিয়েশন। মেইন ডেভিয়েশন, গড় ব্যবধান বা গড় বিচ্যুতি, এইটা আপনাকে কিন্তু পড়তে হবে, এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে। তো এটা আপনাকে এই সূত্রগুলো একটু বলে দেই, যে আপনার
গড় হতে নির্ণীত ব্যবধান এখানে গড় হতে তো যখন গড় হতে ব্যবধান বের করবেন তাহলে গড় মানে যেটা না এই যে আই অফ মানে আই বার আর কি, আই বারটাকে গড় বলা হয় এখানে। আর এই আই অফ আই মানে আমরা বুঝি এখানে আপনার শ্রেণীর মধ্যমান, কি বললাম, কোন একটা শ্রেণীর মধ্যমানকে বুঝি এখানে। আর এন মনে আমাদের যতগুলো এলিমেন্ট আছে এখানে, ক্লিয়ার? হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট অফ এলিমেন্ট আর কি বলতে পারেন। তো এখানে এই গড় হতে নির্ণীত ব্যবধানের সূত্র হচ্ছে এম ডি এক্স ইজিক্যাল টু কি, এই গড় হচ্ছে আমাদের এক্স অফ বার এখানে দেওয়া আছে 1/n সামেশন অফ 1 থেকে n এক্স অফ আই মাইনাস এক্স অফ এন, ক্লিয়ার? এক্স অফ আই মাইনাস এক্স অফ এন এটা আপনার গড় হতে, এখানে কি থেকে গড় হতে। এখন আপনি যেখানে এই গড় হতে না করে এটা অশ্রেণীকৃত কিন্তু এখানে, ওকে, এটা অশ্রেণীকৃত। আর যদি আপনি শ্রেণীকৃত থেকে নেন তাহলে এখানে এফ আসবে, এখানে কি আসবে, এফ আসবে, মানে অর্থাৎ অশ্রেণীকৃত থেকে নিলে এফ আসবে না, আর শ্রেণীকৃত থেকে নিলে কি এফ আসবে, এখানে কি আসবে, এফ আসবে। বুঝছেন ব্যাপারটা? শ্রেণীকৃততে আমাদের এখানে এই ক্রমযোজিত গণমানে গণসংখ্যা এখানে, ওকে, ক্রমযোজিত গণসংখ্যা মানে মধ্যমানের যে গণসংখ্যাটা হবে এখানে এটা বুঝাবে এখানে অ্যাকচুয়ালি। তো আমাদের এখানে শ্রেণীকৃত করলে আমাদের এফ আসবে না, আর অশ্রেণীকৃত করলে আমাদের কি আসবে, এফটা এখানে আসবে এখানে, ক্লিয়ার? এফটা আসলো। এখন মধ্যমা থেকে জেনে নেন, এখানে মধ্যমা থেকে সূত্র হচ্ছে আপনাকে এই যে এম অফ ই, এখানে এম অফ ই কে বলি মধ্যমা বলা হয় এখানে, মেডিয়ান বা মধ্যমা এখানে বলা হয়, ক্লিয়ার? ওই আগের মতো জাস্ট এক্স অফ এ তে এম অফ ই বসবে এখানে, এক্স অফ বারে কি হবে, এম অফ ই বসবে, আর আগের মতো সব সেম থাকবে। এটা হচ্ছে অশ্রেণীকৃত ক্ষেত্রে, আর শ্রেণীকৃত ক্ষেত্রে এফটা এখানে আসবে, এখানে কি হবে, এফটা আসবে। বুঝছেন? আচ্ছা, পুচুরক থেকে আপনি যখন নেবেন তখন আমাদের এখানে এম অফ ও, ওকে, এটা হচ্ছে পুচুরক এখানে বোঝাবে। সেখানে এই পুচুরকের ক্ষেত্রে আমাদের এম অফ এফ আসবে, এবং আমাদের এখানে কিন্তু এফ আসবে একটা, মানে দেখুন আপনার অশ্রেণীকৃত এবং শ্রেণীকৃতের পার্থক্য এটাই, অশ্রেণীকৃত এফ আসবে না, আর শ্রেণীকৃত এফ আসবে এখানে, ক্লিয়ার? এখানে কয়েকটা এক্সাম্পল দেখেন তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। নিচের একটি গণসংখ্যার নিবেশন দেওয়া আছে এখানে, হ্যাঁ, নিবেশনটা দেওয়া আছে এরকম, গড় নির্ণয় করতে, গাণিতিক গড় বের করতে বলছে এখানে। তো আমরা এখানে শ্রেণী ব্যবধান দেখলাম আর কি গণসংখ্যা দেখলাম এখানে। তো শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুগুলো নিলাম, তাহলে আমাদের এখানে 10 এবং 20 এদের যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে, এটা 50 কে ভাগ করলে 25 হবে, এটা হচ্ছে 70 কে ভাগ করলে কত হবে, এখানে 35 হবে, এটা হচ্ছে 45 এবং 55 হবে, এবং গণসংখ্যা দেওয়া আছে এই মানগুলো, ক্লিয়ার? তো আপনাকে প্রথমত বুঝতে হবে যে আপনার এখানে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র কি। গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের এটা, এক্স অফ বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ অফ আই ডি অফ আই বাই এন ইন্টু সি, এখানে এন ইন্টু সি, ক্লিয়ার? এটা আমাদের সূত্র আর কি। তো এখন আপনার এখানে এক্স অফ আই আমাদের এখানে যে মানগুলো পেলাম আমরা এখানে, এখন এখানে এ হচ্ছে আনুমানিক গড় এখানে, ওকে, আনুমানিক গড় এখানে, এটা আমাদের এখানে মানে আনুমানিক গড় বলতে আমাদের এখানে দেখবো যে আমাদের মাঝখানে যেটা আছে সেটাকে আমরা এখানে ডিফাইন করতে পারি, মাঝখানে যেটা আছে, ক্লিয়ার? আর গণসংখ্যা তো দেওয়া আছে এখানে, এখান থেকে আমরা এখানে ডি অফ আই বের করতে করবো এখানে, হ্যাঁ, ডি অফ আই। তো যেহেতু আমাদের এখানে মোট মান আছে কতগুলো বলুন তো আপনার এখানে, মানে আপনার ডি অফ আই বলতে আমরা বুঝবো এখানে আপনার সি বলতে আমরা কি বুঝবো এখানে, আনুমানিক গড় যে শ্রেণীতে আছে ওই শ্রেণীর গণসংখ্যা, আনুমানিক গড় যে শ্রেণীতে আছে ওই শ্রেণীর গণসংখ্যা, হ্যাঁ, ওই শ্রেণীর কি গণসংখ্যা। তো এক্স অফ আই আমাদের এখানে প্রথমত 15, আর এ হচ্ছে কত, 35, তাই না? 15 থেকে 35 বাদ দিলে আমাদের কত হবে বলুন তো, 20 হবে এখানে। আর এটাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু -2 হবে, বুঝছেন? আবার এভাবে কিন্তু সবগুলো মানে পাবেন আর কি। আর এখানে ক্রম মানটাকে যোগ করলেন, আর হচ্ছে এফ অফ আই ডি অফ আই করলেন এখানে, এটা যোগ করে দেখলেন -8 পেলেন, করে সবগুলো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার শেষ। তো এরপরে আমরা যেটা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে, যাই হোক, আরেকটা বিষয় দেখবো। এগুলো কিন্তু বিষয়গুলো হচ্ছে ইজি, আপনাকে জাস্ট মনে রাখতে হবে সূত্রগুলো, গাণিতিক গড় থেকে কেমনে বের করা লাগে, হ্যাঁ। এখানে আমরা যে কোশ্চেনটা পড়লাম সেটা কিন্তু একটু ভালো করে পড়ে দেখেন যে আপনার গাণিতিক গড় নির্ণয় করতে বলছে, গাণিতিক গড়, বুঝছেন কি বলছে, গাণিতিক গড়, এইটা একটু বুঝতে হবে এখানে। গাণিতিক গড় আমরা করলাম এখানে, এখন বলছে এখানে 10 জন শ্রমিকের বয় দেওয়া আছে এখানে, এই মানটা দেওয়া আছে এখানে, উপাত্ত প্রদত্ত উপাত্তের গড় হতে নিম্নত গড় ব্যবধান বের করতে বলছে এখানে। তো গড় ব্যবধান নির্ণয় সূত্র হচ্ছে এম অফ ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা আমরা জানি এখানে যে 1/n সামেশন অফ 1 থেকে n এক্স অফ আই মাইনাস এক্স বার, ক্লিয়ার? আর এখান থেকে আমাদের এখানে গাণিতিক গড়, এটা কিন্তু অশ্রেণীগত না শ্রেণীগত, অশ্রেণীগত, হ্যাঁ। গাণিতিক গড় নির্ণয় সূত্র হচ্ছে আমাদের এক্স বার ইজ ইকুয়াল টু 1/n এক্স অফ আই, ক্লিয়ার? এক্স অফ আই এখানে, এটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় সূত্র।
এটা অশ্রেণীকৃত ক্ষেত্রে দেখুন তো এটা আমাদের কি আছে, এটা শ্রেণীকৃত, এটা শ্রেণী আছে এখানে, বুঝছেন? এই যে শ্রেণীকৃত, এটা শ্রেণীকৃত। শ্রেণীকৃতে আমাদের গাণিতিক গড় নির্ণয় সূত্র এক, অশ্রেণীকৃতে গাণিতিক গড় নির্ণয় কিন্তু আরেক সূত্র এখানে, এটা আপনাকে বুঝতে হবে। এই সূত্রগুলো আপনাকে খুবই ভালো করে বুঝতে হবে ভাই। দেখুন কখন গাণিতিক গড় নির্ণয় সূত্র কোনটা হবে, যখন শ্রেণীকৃত হবে তখন একটা হবে, যখন অশ্রেণীকৃত হবে তখন আমাদের আরেকটা কিন্তু হবে। তাহলে শ্রেণীকৃততে একটা হবে, অশ্রেণীকৃততে কি আরেকটা হবে এখানে, এটা আপনাকে মনে রাখতে হবে এখানে। তো আমরা এই সাপেক্ষে করলাম, এখানে দেখুন এক্স অফ আই এর মানটা দেওয়া আছে এখানে, তাই না? তো এক্স অফ বার আমরা কেমন বের করবো, দেখুন আমাদের এখানে গড় নির্ণয় সূত্র আছে না, 1/n এক্স অফ আই এর যে যোগফলটা আছে, তো এই সবগুলো যোগ করলে আমাকে 410 পাবো এখানে। এবং এক্স অফ আই কে আপনি এন মানে কি, এন মানে কয়টা মান আছে, এলিমেন্ট কয়টা আছে বলুন তো? এখানে 10টা এলিমেন্ট আছে, মানে দেখবেন যে 10 জন শিক্ষার্থী, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করলে আমাদের 41 পাবো। এটা হচ্ছে এক্স বার, এটা আমাদের কি গাণিতিক গড় পেলাম কার ক্ষেত্রে, অশ্রেণীকৃত, অশ্রেণীকৃত ক্ষেত্রে, এটা হচ্ছে অশ্রেণীকৃত ক্ষেত্রে। ওকে, অশ্রেণীকৃত ক্ষেত্রে, অশ্রেণীকৃত, অশ্রেণীকৃত মানে যেখানে শ্রেণীকৃত থাকবে না আর কি। আবার আমরা এখানে এই সূত্র মিলানোর জন্য আমাদের কি লাগবে, এখানে এক্স অফ আই মাইনাস এক্স বার, এই যে আমাদের এটা কত আমরা পেলাম এখানে, এক্স অফ আই মানে কত এখানে 18, 18 এক্স বার মানে কত বললাম 41, 18 মাইনাস 41, হ্যাঁ, তো 20 মাইনাস 41, এই 20 মাইনাস 41, তারপরে কি 35 মাইনাস 41, 55 মাইনাস 41, 38, 41, এইভাবে আমাদের এখানে সবগুলো এই আছে সবগুলো নেওয়ার পর আমাদের এখানে সবগুলোকে আমাদের সামেশন করতে হবে। এখানে কি হতে হবে, সামেশন। তো সামেশন আমি যে সবগুলোকে সামেশন করি, এই মডুলাস করে সামেশন করবো এখানে, দেখুন এই সূত্রে মডুলাস আছে এখানে, মডুলাস করে সামেশন করলে সবগুলো মাইনাসগুলো প্লাস হবে, এই সবগুলো যোগ করে পাবেন 148 পাবেন। ওকে, তো 1/n মানে 1/10, এটা আমাদের কত পেলাম এখানে 148 পেলাম। এটা করলে কি 14.8 হবে, 8 হবে এখানে, এটা অ্যান্সার। এটা গেল আপনার এখানে অশ্রেণীকৃত, এখানে গেল, বুঝছেন? এবার আমরা এখানে শ্রেণীকৃত দেখবো, এখানে কি দেখবো, শ্রেণীকৃত। তো এই তো আপনার এখানে শ্রেণীকৃত ক্ষেত্রে যেটা পাবেন এখানে, যে গড় ব্যবধান নির্ণয় সূত্র হচ্ছে এম অফ ডিএক্স, এম ডিএক্স এর মান কত এখানে বলুন তো? এটা একটু মুখস্থ হবে এখানে, এই জিনিসটা শুধু আমাদের এফ আসবে এখানে, কি আসবে, এফ আসবে, তাই না? আর গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে আপনার এখানে এক্স অফ বার ইকুয়াল টু 1/n। দেখো আমরা এখানে এক্স অফ আই এর মান যোগ করছিলাম, কার মান, এক্স অফ আই এর মান। আর আমাদের শ্রেণীকৃত ক্ষেত্রে কি হবে এখানে বলুন তো, এক্স অফ এফ এর মান যোগ হবে এখানে, এফ অফ এক্স এর মান, তাই না? এফ অফ এক্স এর মান আমাদের কি হবে, যোগ হবে এখানে। আচ্ছা, তো এফ অফ এক্স এর মান এটা তার মানে এখানে আমাদের মোট শ্রেণীব্যাপ্তিতে দেওয়া আছে এখানে, এবং গণসংখ্যা দেওয়া আছে। আমরা মধ্যবিন্দু বের করবো, এখানে দেখুন যোগ করবেন 200 এবং 300 যোগ করলে 500 হবে, 500 কে 2 দিয়ে ভাগ করলে 250, এইভাবে আমাদের এই 700 হবে, 700 কে 350 হবে, এইভাবে আপনি সবগুলো এখানে বের করবেন। মানে এই প্রথম মানে লোয়ার মান এবং কি আপার মান যোগ করে 2 দিয়ে ভাগ করবেন এখানে, গণসংখ্যা যোগ করে পেলেন, এন এর মান সেটা পেলেন, এবং এক্স অফ আই এফ অফ আই এই মানটা প্রথমে বের করতে হবে। এটা আমরা কি পেলাম, দুটো গুণ করবো এখানে, করে এগুলো মান পাবেন। ওকে, আর এটাকে সামেশন করে সবগুলোকে যোগ করে দেখবেন যে আপনার এখানে কি 57,150 পাবেন। গড় নির্ণয় সূত্র জন্য কিছু এখানে সামেশন অফ এফ অফ আই এক্স অফ আই বাই এন এখানে। ওকে, এটা করলে আমাদের কত হবে, এই মানটা পেলাম। এখন মডুলাস অফ এক্স অফ আই মাইনাস এক্স বার, ওকে, এটা আপনি যদি করেন এখানে তাহলে কত হবে এখানে বলুন তো? এক্স অফ আই মানে কত এখানে আপনার, এই যে 250, এখান থেকে আপনি এখানে এটা বাদ দিবেন, 496 সামথিং বাদ দিবেন, তাহলে আমাদের এটা পাবো। এই বিয়োগ করবেন এখানে সবগুলো, সবগুলো বিয়োগ করে দেখবেন যে এরকম একটা মান পাবেন এখানে। মানে বুঝছেন তো, এক্স অফ আই মানে যে আমাদের এই মানটা, এক্স অফ আই এই 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 সারিগুলো, 1 এর জন্য 1, 2 এর জন্য 2, মানে বুঝছেন এই যে এই সারির সাথে আপনার বিয়োগ করতে হবে কোনটা, এই যে এই মানটা কেন, এক্স অফ বারটাকে। এরপর আপনি গুণ করবেন, এফ অফ আই এর মানটা পেলেন না, এফ অফ আই কোনটো, এই 12, প্রথমে 12-র সাথে আপনি এই মানটা গুণ করবেন এখানে, এই প্রথমটা, তা 12-র সাথে এই দ্বিতীয়টা, এভাবে সবগুলো গুণ করে দেখবেন এই মানটা পাবেন, সবগুলো এখন সামেশন করবেন, করলে এটা পাবেন। সূত্র মধ্যে যে বসান তাহলে দেখবেন যে ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাবো আর কি। যাই হোক, আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে। এখন আমরা এখানে দেখবো চতুর্থ ব্যবধান, মানে চতুর্থ চতুর্থ ব্যবধান বলতে আমরা কি বুঝি, এটা নতুন টপিক আর কি। আচ্ছা, এই চতুর্থ ব্যবধান মানে যেটা বুঝি এখানে, উপাত্তের মানগুলোকে মানের ক্রম অনুযায়ী সাজালে যে মানগুলো উপাত্তের মানকে সমান 4 ভাগে ভাগ করে এখানে, সেগুলো চতুর্থ। বুঝছেন ব্যাপারটা? আস্তে সাউন্ড করো। উপাত্তের মানগুলো আমি যদি সাজাই, সাজানোর পর যখন এটা 4 ভাগে ভাগ করবে, এই 4 ভাগে ভাগ করলে আমাদের কি হবে এখানে, চতুর্থ হবে এখানে। এটা অবশ্যই হবে এরকম হবে যে 4 ভাগ হবে, তার মানে ব্যাপারটা এখানে 1:3 হতে পারে, 2:2 হতে পারে, 3:1 হতে পারে, এই তিনটা অনুপাত হতে পারে এখানে। এই তিনটা আমাদের কি হতে হবে, অনুপাত। দেখুন আমাদের এখানে 1:3,
2:2 এবং কি আমাদের 3:1 এই তিনটে অনুপাতে কিন্তু ভাগ হতে পারে এখানে। এবং আপনার এখানে এই চতুর্থকের জন্য আমাদের বিভিন্ন সূত্র আছে এখানে, সূত্রগুলো মুখস্থ হবে এখানে। অশ্রেণীকৃত নিবেশনের ক্ষেত্রে আমাদের সূত্র হবে এখানে, সেটা হচ্ছে আপনার যখন n এর মানটা জোড় হবে এবং 4 দ্বারা বিভাজ্য, কি বললাম, n এর মানটা যোগ হবে এবং 4 দ্বারা বিভাজক, তখন আপনি এখানে q অফ i এর মানটা বের করার সূত্র হচ্ছে n ইন্টু i বাই 4 তম পদের মান প্লাস n ইন্টু i বাই 4 প্লাস 1 তম পদের মান বাই 2, এখানে এটা আপনি এখানে মান পাবেন আর কি, মানে চতুর্থক নির্ণয়ের মান পাবেন। এখন যদি এরকম হয় যে আপনার n এর মানটা জোড় সংখ্যা, কি সংখ্যা, জোড় সংখ্যা, কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, n এর মানটা জোড় সংখ্যা কিন্তু 4 দ্বারা, এর হতে পারে না, যেমন আমি বললাম যে n এর মানটা 2 কি 4 দ্বারা বিভাজ্য হবে না, 14 কি 4 দ্বারা বিভাজ্য হবে, এরকম ক্ষেত্রে আর কি। সেই ক্ষেত্রে তত্ত্ব সারিকে সমান দুটো ভাগে ভাগ করে প্রথম অংশের মধ্যক হবে প্রথম, মানে ধরে আমি এখানে বললাম যে 14 বললাম, এখানে 1 2 3 4 এভাবে 14 বন্ধু গেছে এখানে। সেই ক্ষেত্রে আমাদের এখানে এই সারিকে দুটো ভাগে ভাগ করা হবে, সেটা হচ্ছে আপনার প্রথমটা হবে কি আপনার 7 বন্ধু হবে এখানে প্রথমটা, তারপরেরটা কি 8 থেকে 14 হবে এখানে, বুঝছেন। দ্বিতীয়টা হবে কি বুঝছেন ব্যাপারটা, দ্বিতীয় অংশের মধ্যক হবে তৃতীয় চতুর্থ অংশ। যাই হোক আমাদের এখানে বুঝছেন মেবি, যখন n দ্বারা বিভাজ্য, মানে n যখন বিজোড় হবে এবং কি n প্লাস 1 দ্বারা ভাগ করা যাবে, যেমন n এর মান 15, কিন্তু আপনার এখানে কি n প্লাস 1 মানে আমাদের এখানে 16, 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, যায় কিন্তু এখানে। তাহলে আমাদের সেই ক্ষেত্রে q অফ i এর মান কত এখানে, n প্লাস 1 বাই 4 ইন্টু i, এখানে এতম পদ হবে এখানে। তো আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এখানে এই যে 1 এবং 3 এগুলো আমাদের পড়তে হবে, ওকে, বিভাজ্যগুলো পড়তে হবে, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। যাই হোক, এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনার এখানে এই চতুর্থ নির্ণায়ক সূত্র, এখানে আমাদের এই সূত্রটা একটু পড়বেন। এটা তো বললাম এখানে কোন মানের সাপেক্ষে কোনটা থাকবে, এটা আসলে ডিপেন্ড করবে আমাদের এখানে এই n এর মানের উপর ডিপেন্ড করবে। যাই হোক আমরা এখানে এই ম্যাথমেটিক্সটা করলেই বুঝবো মেবি। 16 8 15 25 13 এগুলো মানগুলো দেওয়া আছে এখানে, প্রথম ও তৃতীয় চতুর্থক নির্ণয় করতে বলছে এখানে। দেখুন আমাদের এখানে মান কটা সেটা বুঝতে হবে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 কি 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, যাচ্ছে কিন্তু এখানে 3 4 12 ভাগ করা গেলে কথা কি, এখানে আমাদের এখানে যেহেতু বলছে আপনার এখানে প্রথম i এর মান হচ্ছে 1, এই যে q অফ i মানে 1 এখানে ইজ ইনটু n ইনটু 1/4 পদের মান প্লাস n ইনটু 1/4 প্লাস 1 তম পদের মান, বুঝছেন ব্যাপারটা। তার মানে এখানে 12, n এর মান 12, যেহেতু এখানে 12 3 এখানে হবে এখানে, বুঝছেন, তৃতীয় পদের মান, আর হচ্ছে আমাদের কি এখানে এটা 12 হবে এখানে 3 4 4তম পদের মান, বা এখানে এটা তৃতীয় মান কত এখানে বলতে, এখানে তৃতীয় মান হচ্ছে আমাদের এখানে কত, এটাকে সাজান এখানে আপনি সাজালে দেখবেন যে আপনার এখানে এটা প্রথম দ্বিতীয়, এই যে তৃতীয় হচ্ছে 12 এবং 13 হচ্ছে আমাদের তৃতীয় এখানে, ওকে। এটাকে যোগ করলে 25 পাবো, 25কে 2 দিয়ে ভাগ করলে কি 12 পয়েন্ট সামথিং 12.5 পাবো আর কি। আবার যখন আমার তৃতীয় বলছে তার মানে কি 3 নিতে হবে, তাহলে n ইন্টু 3/4, এখানে n ইন্টু 3/4 প্লাস 1, এখানে 3 4 12 9 9, এখানে 9তম পদের মান এবং কি 9 প্লাস 10তম পদের মান, তাহলে 9 এবং 10 কত হবে এখানে দেখুন তো, 17 এবং 20 হবে এখানে, ঠিক আছে। 17 আর 20কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কি হবে এখানে, এই মানটা পাবেন আর কি। যাই হোক আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে আমি খুবই সিম্পলি আপনাদের বলে দিলাম। উদাহরণ 5, যদি এখানে বলছে যে এই তত্ত্বের প্রথম এবং তৃতীয়ক, বললাম না মেইন ক্ষেত্রে আমাদের এখানে প্রথম এবং তৃতীয়কটাই বের করতে বলে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 কি আমাদের ভাগ করা যাবে না, জোড় সংখ্যা ভাগ করা যাবে না, 4 দ্বারা বিভাজ্য না এখানে, ওকে। তত্ত্ব সারিকে সমান 2 ভাগে ভাগ করবো আমরা এখানে, করে প্রথম অংশের জন্য করবো এখানে একটা এবং পর অংশের জন্য করবো আরেকটা এখানে। তো প্রথম অংশের মধ্যক কত হবে এখানে আপনার বলুন তো, 5 প্লাস 1/2 এখানে, ওকে, এতম পদের মান আর কি, 5 প্লাস 1/2 পদের মান, তা 10টা আছে না এখানে, 10টা, আমাদের এই 5 হবে এখানে, আপনার এখানে মধ্যক হবে এখানে, ওকে। তাহলে আমাদের এখানে মধ্যক বের করলাম এখানে 5 এখানে পেলাম। এবং দ্বিতীয় অংশের যে মধ্যক হবে এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে 5 প্লাস 1/2 তম পদের মান এখানে, এটা আমাদের কত হবে বলুন তো আপনার, তৃতীয় অংশের তৃতীয় পদের মান এখানে, ওকে, এটা আমাদের 9 এখানে হবে। এটা আমাদের কত হলো এই মানটা, 6/3 হবে না, 3 মানে কত হবে বলুন তো, দ্বিতীয় অংশের তৃতীয়। তাহলে আমাদের একটু ভালো করে দিন, আমি এটাকে দুটো অংশ ভাগ করবো এখানে, কটা অংশ ভাগ করবো, দুটো অংশ ভাগ করবো। তাহলে 10টা আছে, তার মানে এই 5টা নিয়ে একটা করবো, 5টা নিয়ে এই 5টা নিয়ে একটা করবো এখানে, এবং এই 5টা নিয়ে একটা করবো এখানে, ক্লিয়ার।
পাঁচটা আমি এখানে নিলাম এখানে, মানে প্রথমত আমাদের কাজ হচ্ছে দুটো অংশ ভাগ করবো এখানে, ওকে। এবং এরপরে কাজটা হচ্ছে আপনার এখানে এখানে বললাম যে এটা কত হবে এখানে 3 না, প্রথম থেকে 3 মানে কত 5, এখানে হবে 3, এটা অ্যান্সার একটা। এই যে 5 এখানে, এখানেও 3, তার মানে কি এখান থেকে এবার শুরু হবে 1 2 3 মানে 9 হবে এখানে, কত হবে 9, এই 9 এখানে অ্যান্সার। বুঝছেন ব্যাপারটা? 9 হচ্ছে আমাদের অ্যান্সার পেলাম আর কি। 6 নম্বর ম্যাথ এখানে বলছে 15 জন শ্রমিকের দৈনিক খরচ এর উপাত্ত দেওয়া আছে এখানে। তাহলে চৌতুক ব্যবধান বের করতে বলছে, মানে চৌতুক ব্যবধান মানে আপনার এখানে কি বলুন তো, Q3 মাইনাস Q1 বা এখানে 2 এখানে, এটা আমাদের বের করতে হবে, ওকে। 15 জন বলছে, তার মানে কি আমাদের এখানে বেজোর, কিন্তু 1 দিয়ে যোগ করলে ভাগ করলে 0 হবে এখানে। তাহলে আপনার এটা প্রথমে সাজাবো, আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো, সাজালাম। Q1 এর মান কত হবে এখানে n+1/4 হবে, ওকে। আর Q3 মান কত হবে 3 × n+1/4 হবে এখানে, এত মান হবে এখানে। 4 4 16 মানে 4তম পদ, 4তম পদ কত হবে এখানে 17 এখানে, ওকে। এটা আর এদিকে আপনার এখানে কততম পদ এখানে 12তম পদ, 12তম পদ মানে 4 5 6 7 8 9 10 11 12 30 আর কি, 30। তো চতুর্থ শ্রেণীর ব্যবধান কত হবে এখানে আপনার 6.5 এখানে, ওকে 6.5 আর কি। যাই হোক, এটা বাসায় পড়বেন এখানে। দেখুন আপনার একটি শহরে 21টা, এটা হচ্ছে 4 নম্বর রুলস আর কি, 4 নম্বর রুলসটা আপনার এখানে দিয়ে করলেই হবে এখানে ম্যাথটা। এখানে 21 আছে মানে কি বিজন না এখানে, এই যে আপনার 4 নম্বর রুলসটা বললেন, 4 নম্বর যে রুলসটা বললেন এটা, n এর মান বিজোড়, কিন্তু আপনার n+1 এর মান 4 দ্বারা বিভাজন। 21 কি আপনার এখানে বিজোড়? হ্যাঁ অবশ্যই। আর 21 + 1, 21 + 1 22 কি 4 দ্বারা বিভাজ্য না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যান্সার হবে এটা আর কি। এই ক্ষেত্রে তথ্য সারির মধ্যক বাম দিক থেকে অংশের মধ্যমান হবে প্রথম Q1 এখানে, ডান দিকে হবে কি এখানে তৃতীয় Q2 হবে এখানে, ওকে। মানে ব্যাপারটা হচ্ছে আগের মতোই, তো দেখলেই পারবেন আর কি, আশা করা যায়। এখানে দেখুন আপনার এই মানটা কত এখানে বলুন তো, এখানে 22 বাই কত এখানে 4, 22 4 5 20 এখানে, 2 এখানে, 0.0 এখানে, 5 4 5 20 এখানে, ওকে। 5.5তম পদের মান এখানে, তো 5.5তম পদের মান মানে কত এখানে 5তম পদের মান এবং কি 6তম পদের মান দুটাকেই বুঝাচ্ছে এখানে। তো এইদিকে আপনি যে খেয়াল করেন দেখবেন যে 1 2 3 4 5, এই যে 5, 5.5 মানে আমাদের কিন্তু এই 8 এ পাবে এখানে, ওকে। আবার 6.5 মানেও কিন্তু আমাদের এখানে কি 5.65 মানেও কি এত পাবে, এবং 5.5 মানে মেইনলি আমাদের 8 পাবে এখানে, কত হবে 8 পাবে, ক্লিয়ার। তাহলে আমাদের এটা মানে আমাদের এখানে বুঝাবে কি 5তম পদের মান এবং 6তম পদের মান, ক্লিয়ার। এর নিচের দিকে যদি নেন আপনি 5 পাবেন এখানে, উপরে নিলে 6 পাবেন, তাহলে 5 এবং 6, 5 এবং 6 আপনি এখানে 8 এবং 8 পাবেন, তাহলে যোগ করলে 8 হবে এখানে। এবং চতুর্থকের ক্ষেত্রে আমাদের সেম মান, এত মানে কত এখানে 16 এবং 17 বলতে হবে এখানে, দুটাকে যোগ করবেন, যোগ করে যেটা পাবেন সেটা অ্যান্সার। এবং এরপরে Q1 Q2 যদি ব্যবধান বের করতে বলে Q3 - Q1 করে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার শেষ। তো এইগুলো একটু উদাহরণগুলো দেখবেন, এখানে ভেদাঙ্কের সূত্রগুলো আপনার পড়তে হবে এখানে, এটা উদাহরণ দেখে ম্যাথগুলো করলেই হবে। ভেদাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে আপনার এখানে দেখুন, ভেদাঙ্ক এবং গড় আমরা এখানে জাস্ট কম্পেয়ার করবো। এখানে ভেদাঙ্ককে সিগমা দ্বারা প্রকাশ করে, সিগমা স্কোয়ার, ওকে। এটা অশ্রেণীকৃত এবং এটা আমরা এখানে শ্রেণীকৃত। এখানে জাস্ট ওখানে যা আছে তাই, শুধুমাত্র এখানে কি এর পুরোটার উপর স্কোয়ার হবে এখানে, আর এখানে আমাদের এফ গুণ হয়ে স্কোয়ার হবে এখানে শ্রেণীকৃত ক্ষেত্রে, তাই না, এফ থাকবে এখানে। এখানেও ভেদাঙ্কের সূত্র সেম আর কি, এটা আপনার এখানে গণনার সুবিধার জন্য এখানে আপনি এখানে করবেন কি, এটা যে সূত্র করেন না, এরকম একটা মান পাবেন। যাই হোক আমি এটা করে দিচ্ছি না, একটু মনে রাখবেন এখানে 1/n আই এক্স আই স্কোয়ার ইন মাইনাস 1/n, এইটা আর কি করে স্কোয়ার করবেন এখানে, করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আর কি। এই যে সূত্রটাকে প্রতিপাদন করছে এখানে দেখুন, আপনার এখানে যে প্রথম যে সূত্রটা আছে এখানে, এই যে উপরে এত 1/, দিয়ে এভাবে লেখা যায় এখানে, তাই না, এটাকে দুটো ভাগ করে দিচ্ছে এখানে, এটা সূত্র করে ভাগ করে দিচ্ছে এখানে, ওকে। কেমনে লেখা যায় দেখুন, আপনার সূত্র করছে এখানে যে আপনার এটা মানে কি 1a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার - 2a + b স্কোয়ার, এই যে এটাই করছে এখানে। তো এখন আপনার এটা xi হোল স্কোয়ার তো আছে এখানে, এবং 2xi পর n এখানে দেওয়া আছে, বুঝছেন। তো x অফ i তো আছে এখানে, আর আমাদের এখানে এই xi মানে কি লেখা যাবে এখানে n × x অফ i লেখা যাবে, x বার লেখা যাবে, বুঝছেন। আর এটা তো আমাদের এভাবে আছে এখানে, আমরা n এর মানটা এখানে নিলাম, এই যে লেখা যায় এখানে x অফ, এটা মানে লেখা যায় x অফ ni বলে লেখা যায়, বুঝছেন।
এভাবে আমাদের ক্যালকুলেশন করে দেখা মোটামুটি এই সূত্র আসছে, দরকার নেই আমাদের এত বেশি দরকার। তো ভেদাঙ্ক গেল এখানে, পরিমিত ব্যবধান এখানে, হ্যাঁ পরিমিত ব্যবধানের সূত্র, যেমন ভেদাঙ্কতে সিগমা স্কোয়ার, আর পরিমিত ব্যবধানে জাস্ট সিগমা স্কোয়ারটা এই পাশে রুট হবে, এখানে এই রুট হয়ে গেছে, বুঝছেন? এখানে ওই সুবিধা যে আটা আছে এখানে, এটা একই বিষয় এখানে, মানে সূত্র কিন্তু ইজি। দেখুন আপনার একবার 1/nটা হচ্ছে বাইরে, স্কোয়ারের বাইরে, মানে এখানে দেখুন এই যে এরকম যে 1/n i equal to 1 থেকে n x of I হোল স্কোয়ার এখানে, ওকে, মাইনাস এখানে কি 1/n, একই সূত্র এখানে 1 থেকে কত এখানে আপনার n x of I এর উপর স্কোয়ার, এখানে এটা মাইনাস করতে হবে, এটাই এতটুকুই জাস্ট বিষয়। এখানে আপনি জাস্ট এটা মনে রাখলে হবে। এখানে আপনি যেখানে এই যে ডি নিয়ে কাজ করেন তাহলে আমার অনুমিত গড় ব্যবধান লাগবে এখানে, সেটা আপনাকে এক্স অফ আই মাইনাস এ করলেই হবে। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে পড়বো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে অ্যাকচুয়ালি আমাদের এগুলোর ম্যাথমেটিক্স যদি দেখেন আপনি তাহলেই হয়ে যাবে, এগুলো দরকার নেই এমনিতেই। এই যে মানগুলো আমাদের দেওয়া আছে এখানে, ম্যাথগুলো দেওয়া আছে, এই ম্যাথগুলো আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলেই হবে। একজন শিক্ষার্থীর কয়েক বিষয়ে 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখানে 16, 12, 14, 15 এবং 18, পরিমিতির ব্যবধান কত এখানে, তার মানে আপনার এখানে পরিমিতির ব্যবধানের যে সূত্রটা জানেন এখানে, এটা জানি আমরা। আর ভেদাঙ্কের সূত্রের ক্ষেত্রে আমাদের সিগমা স্কয়ার রুট থাকবে না। এক্স অফ আয়ের মানগুলো এই যে যেগুলো আমাদের মানগুলো এখানে এগুলো দেওয়া আছে আর কি, এক্স অফ আয়ের স্কোয়ারের মান কোনগুলো এখানে বড় করবে এখানে সবগুলোকে, ওকে। তো এই ম্যাথটা আসলে করা এইভাবে করা সহজ, ওকে, মানে এই ক্ষেত্রে আপনার কোনো কিছু বের করা লাগছে না। আর আপনি যেখানে অন্যভাবে করেন না এখানে, যে আপনার ওই সূত্রমূত্র নেন আর কি, যেভাবে করেন, তাহলে আপনার এখানে এক্স বারটা করা একটা ঝামেলা, এক্স বার এটা একটু করা ঝামেলা। তাহলে আমাদের এটা ইজিলি হয়ে যাবে, এক্স বার ছাড়া আমরা এই কাজটা করতে পারবো, এক্স বার ছাড়া আমরা এটা করতে পারবো, কিন্তু এক্স বার ছাড়াই আমরা কাজটা করতে পারবো আর কি। তো এই যে এক্স আই করলাম এবং এক্স আই এর স্কোয়ার গুলো করলাম, এবং এখানে পরপর সূত্রগুলো করবো এখানে, যেহেতু 5টা মান আছে এখানে, 1 2 3 4 5 আর কি। তো এখানে আমাদের এন এর মান এখানে 5, এই যে 1/5 এখানে 1 to 5 এখানে এন এক্স স্কোয়ার, এগুলো করলে একটা মান পাবেন এখানে। মানগুলো পারলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার শেষ। পরিমিতি ব্যবধান এখানে আবার বলছে পরিমিতি ব্যবধান, এখানে এবার বলছে শ্রেণীকৃত বলছে। এটা আমাদের কি ছিল, অশ্রেণী ছিল এখানে, এটা ছিল অশ্রেণী, অশ্রেণীতে এফ আসবে না এখানে, অশ্রেণী, ওকে। কিন্তু এগুলো তো আমাদের কি শ্রেণী আছে না, তো শ্রেণীতে এফ আসবে, জাস্ট এফটা নিয়ে আসবেন এখানে। আর এফটা নিয়ে আসলে সূত্র জাস্ট কি হবে এখানে, এই এফটা সাথে থাকবে এখানে শুধু, মানে ওখানে এক্স স্কোয়ার বাই এন ছিল না এখানে, এক্স স্কোয়ার বাই এন ছিল এখানে, আর আমাদের কি হবে এফ আই এক্স স্কোয়ার বাই এন এখানে হবে, আর এখানে কি এফ আই এক্স স্কোয়ার বাই এন বাই হোল স্কোয়ার এখানে, ওকে, এটার উপর স্কোয়ার হবে। আর মান বের করলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। এই যে তো আমাদের এখানে মানগুলো দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, মধ্যবিন্দু আমরা বের করবো এখানে, এই যে এদের যোগ করে ভাগ করবো এখানে, করে এই দুটো গুণ করব, করে আপনার এফ অফ আই ইন্টু এক্স অফ স্কোয়ার এটা করবো এখানে, করলে সামেশন করবো, সবগুলো যোগ করবো এখানে, এটা সবগুলো যোগ করব, করে এখন মানগুলো বসালে আমাদের অ্যান্সার শেষ, এই আর কি বিষয়। আপনাদের কিন্তু সব বিষয় কিন্তু আমরা এখানে এগুলো বলে দিচ্ছি আর কি। যাই হোক, আপেক্ষিক বিস্তার পরিমাপ 4 প্রকার এখানে, পরিসারাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক এবং চতুর্থ ব্যবধানাঙ্ক, বুঝছেন? এগুলো আমাদের এখানে জানি আর কি সূত্রগুলো। তো এই সূত্রগুলো পড়বেন, পড়তে হবে এখানে আপনাদের এগুলো। পরিসরের সূত্র কি, লোয়েস্ট এবং হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট এখানে, ওকে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানে এখানে। পরিসারাঙ্ক মানে হচ্ছে আপনার এখানে পরিসর বাই কত এখানে আমাদের মোট মানটা, এখানে মোট মান ইন্টু 100%, বুঝছেন? এটা পরিসারাঙ্ক, পরিসারাঙ্ক, বুঝছেন ব্যাপারটা? আর সোনার মূল্যে পরিসর যদি বলে তাহলে আমাদের কি হতো, মোট যে দামটা আছে এখানে, মোট যে দামটা, ওখান থেকে এই পরিসারাঙ্ক বাদ যদি দেন তাহলে আমাদের কি হয়, পরিসারাঙ্ক, মানে বুঝছেন ব্যাপারটা? যাই হোক, বিভেদাঙ্ক আছে এখানে, বিভেদাঙ্ক আছে, ব্যবধানাঙ্ক, এই যে এটা আপনাকে পড়তে হবে। বিভেদাঙ্ক সূত্র হচ্ছে কি, সিভি ইজ ইকুয়াল টু সিগমা বাই সি, মানে পরিমিতি, পরিমিতি ব্যবধান, তাই না? এক্স বার হচ্ছে আমাদের কি এখানে বলতো, এখানে গড় ব্যবধান। সূত্র জানলে আপনি কিন্তু পরবর্তীতে ম্যাথগুলো করতে পারবেন, সূত্র জানলে ম্যাথগুলো পারবেন, সূত্র না জানলে ম্যাথগুলো পারবেন না। কোন কারখানায় 32 জন শ্রমিক, তার মানে এখানে 32 জন শ্রমিক মানে এন এর মান 32, বাৎসরিক অনুপস্থিতিতে আদর্শ বিদ্যুতের মান হচ্ছে আমাদের কতখানি, এত, তাহলে বিদ্যুৎ হচ্ছে সিগমা। শ্রমিকদের অনুপস্থিত বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি মানে কি এখানে এক্স অফ আই আর হোল স্কয়ারে মান দেওয়া আছে এখানে, এটা ওকে। বিভেদাঙ্ক কত, বিভেদাঙ্ক মানে কত এখানে বলতো, বিভেদাঙ্ক মানে কত,
বিভেদাঙ্ক মানে হচ্ছে আমাদের সিভি অফ এক্স ইকুয়াল টু আমাদের হট, বুঝছেন? তো সিভি বের করতে হলে আমাদের এক্স অফ আই বের করতে হবে। তো এক্স অফ আই তো আছে, আমাদের 5 আছে এখানে, আমাদের এক্স বার বের করতে হবে, তাই না? তো এখান থেকে সূত্র আমরা জানি এখানে এক্স সিগমা এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স আই হোল স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার। এখানে মানগুলো সব বসাবো, বসানোর পর এই যে এখানে দেখুন মানগুলো বসানোর পর যোগ বিয়োগ করলে আমরা এক্স বারের মানটা আসবে, মানে বর্গর মানটা আসবে এখানে। এরপরে আপনি এখানে বিভেদাঙ্কে এই মানগুলো বসালে কিন্তু অ্যান্সার শেষ। এই চতুর্থক ব্যবধানাঙ্ক যেগুলো আছে, তাহলে আমাদের এখানে প্রথমত আমাদের ব্যবধানটা বের করতে হবে, তারপরে কি মোটটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের কি হবে, এটা অনেকটা মনে করো ওই পার্সেন্টেজ আকার, এখানে পার্সেন্টেজ, এটা দিয়ে ম্যাথ দিয়েছে এখানে চতুর্থক ব্যবধানাঙ্ক। মান আছে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এখানে 10টা মানে কি জোর, কিন্তু 4 দ্বারা ভাগ না যায় না এখানে। 4 দ্বারা ভাগ না গেলে আমাদের কি জাস্ট এখানে ওই n+1/2 করতে হবে এখানে। তাহলে কত হবে এখানে, 3তম পদ, 3তম পদ কত হবে এখানে, এটা গুছাই নেন। 3তম পদ কত হবে এখানে, 4, এখানে 4, এবং 5+n/2 এটা মানে কত এখানে, এটাও তৃতীয় পদ এখানে। তাহলে এটা এর তৃতীয় পদ কত হবে এখানে, এটা অর্ধেক থেকে দেখেন এখানে, অর্ধেক থেকে এই যে এটা এখান থেকে আমাদের 4 গেল, এখানে 3 নাম্বার গেল, এবং এখান থেকে 3 নাম্বার দেন, এখান থেকে 3 নম্বর 20 নাম্বার এখানে। ক্লিয়ার করে মান বসালে আমাদের অ্যান্সার শেষ। উদাহরণ ম্যাথগুলো আমরা করব, উদাহরণ ম্যাথগুলো খুব ইজি হবে। বলছে এখানে যে আপনার -2a -a 0a -a গড় ব্যবধান এবং পরিমিতি ব্যবধান বের করতে বলছে। তো গড় ব্যবধান মানে কি বলুন তো? এখানে গড় ব্যবধান মানে হচ্ছে কি, সামেশন অফ 1 থেকে n এক্স অফ আই মাইনাস এক্স বার বাই কত এখানে আপনার n এখানে। ওকে, এটা গড় ব্যবধানের মান। তো আমাদের প্রথমত এক্স গড়ের মান বের করতে হবে। গড় মানে কি, সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করবো, কারণ 5টা মান আছে এখানে, 5 দিয়ে ভাগ করলে 0 হবে এখানে। মানে -a +a -2a +2a 0, তার মানে এখানে কি 0 হবে। এটাকে 5 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের কি হবে এখানে, এটা আপনার এখানে, এটা মানে কি এক্স অফ আই থেকে এক্স বার গড়টা 0 বাদ যাবে। তাহলে সবগুলোতেই 0 যে বাদ যায়, +2a -a 3 এখানে 1 আর 3 এখানে, 6/5। ওকে, আর পরিমিত ব্যবধান আপনি এখানে যে আচ্ছা, আগে আমাদের গড় ব্যবধানটা বের করা মানে টোটালি করি এখানে। তাহলে আমাদের এখানে অশ্রেণীকৃত না, অশ্রেণীকৃত কি হবে এখানে 1/n এক্স অফ আই হোল স্কয়ার এখানে। তার মানে এক্স অফ আই হোল স্কয়ার যে আমি এখানে করি, তাহলে আমাদের কি হবে এখানে, তাহলে সবগুলোর উপর স্কয়ার হবে এখানে, সবগুলোর উপর, তাহলে 10x স্কয়ার হবে এখানে। মানে আমরা তো এটা বুঝছি এখানে, এটা গড় ব্যবধান পেলাম। তাই পরিমিত ব্যবধানের জন্য আমাদের কি লাগবে এখানে, সামেশন অফ এক্স আই হোল স্কয়ার লাগবে এখানে। ওকে, এটা প্রথমত বের করে নিলাম এখানে, এই মানটা এখানে বের করে নিলাম। নেওয়ার পর ওই যে আপনার এখানে এক্স অফ আই এর হোল স্কয়ারের মানটা সামেশন করলাম এখানে, যে এটা। আর পরিমিত ব্যবধান মানে কি, রুট ওভার থাকবে এখানে, রুট ওভার 1 বাই এটা করলাম এখানে। এক্স বারের মান কত এখানে বলতো, 0 এখানে, এই যে এক্স বারের মান 0, তাই না? আর আপনি এখানে 5 2 হবে এখানে, 2 রুটে এখানে, তার মানে কি a√2 এখানে। ক্লিয়ার? আই হোপ আমরা এটা বুঝতে পারছি। এই 2 নম্বর উদাহরণ দেখুন, আরো ইজি বেশি। এখানে নিচের গণসংখ্যা সারণী পরিমিতি ব্যবধান এবং কি আমাদের এখানে বলছে ভেদাঙ্ক বের করতে বলছে। সারণীটা দেওয়া আছে এখানে, এটা অবশ্যই শ্রেণীকৃত। তো আমাদের ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানের সূত্র কি এখানে, এই যে আপনার এটা। আর ভেদাঙ্ক তো সূত্র আমরা জানি এখানে কি বলতো, আপনার এখানে জাস্ট স্কোর করলে হবে এখানে, স্কোর করলে আমাদের ম্যাথ শেষ এখানে, তাই না? পরিমিত ব্যবধানটা বের করি আমরা এখানে। প্রথম পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে এটা, এফ অফ আই। আপনি কিন্তু চাইলে পরিমিত ব্যবধান এই সূত্রেও করতে পারেন এখানে। আপনার এই যে এখানে যে সূত্র লাস্টে যেটা দেখালাম আপনাদের, আপনি যে কোনো সূত্র দিয়ে করতে পারেন, দেখবেন যে মান কিন্তু ঠিকই আসবে এখানে। ওকে, এই যে পরিমিত ব্যবধান এখানে, এই যে এটা দিয়ে করতে পারেন আপনি পরিমিত ব্যবধানের সূত্র, যেটা দিয়ে করা আছে অলরেডি। আর আমরা এখানে আরো কিছু সূত্র দেখলাম এখানে পরিমিত ব্যবধানের, সবই একই। আপনি যদি মনে করেন যে আপনি এটা দিয়ে করবেন এখানে পরিমিত ব্যবধানের সূত্র, তাও হবে এখানে এক্স অফ আই হোল স্কয়ার, এক্স অফ আই, তারপর অল হোল স্কয়ার এখানে। ওকে, মানে এগুলো ম্যাথের ক্ষেত্রে আসলে সীমাবদ্ধতা নেই, আপনি সূত্র একটা মনে রাখবেন এখানে, যে কোনো একটা মনে রেখে ওটা দিয়ে ম্যাথ করবেন, সিকোয়েন্সিয়ালি ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। তো এখানে আমাদের ডি অফ আই এটা দিয়ে বের করার নিয়মটা হচ্ছে, আমাদের মধ্যবিন্দু বের করছে এখানে। এক্স অফ আই এর মানটা এই দ্বারা যোগ করবে এখানে, যোগ করলে আপনার কত হবে এখানে, 31 মানে 71 হবে। 71কে 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে, 35.5 হবে এখানে, এই মধ্যবিন্দু এখানে। ওকে,
আবার এখানে আপনার ঘটনা বা গণসংখ্যা হচ্ছে আমাদের এখানে এই মানটা দেওয়া আছে 3 7 দেওয়া আছে। এখানে আনুমানিক গড় হচ্ছে পাবেন কত, অর্ধেক অর্ধেক, এখান থেকে 3 ঘর পর, এখান থেকে 3 ঘর পর, না বুঝেননি? আর এখানে আমাদের এখানে ডি এর মানটা এখানে এক্স অফ আই, এই মানগুলো ক্যালকুলেশন করবেন। এখানে ডিসি মানে হচ্ছে কি, মোট মান আছে কটা বলতো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এর মধ্যে সি এর মান কত এখানে বলুন তো? মানে সরি, আমি একটু ভুল করছিলাম আগে। সি কাইন্ড অফ এইচ, এখানে এইচ মানে হচ্ছে আমাদের এখানে শ্রেণী ব্যবধানের হচ্ছে আমাদের কি বলতো, ব্যক্তি। এখানে 31 থেকে 40-এর মধ্যে ব্যক্তি কত, তাহলে 40 মাইনাস কত, 31 প্লাস 1 মানে 10 এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি। শ্রেণী তো ব্যক্তি না এখানে, মানে উচ্চ সীমা, মানে শ্রেণী সীমা এখানে। ওকে, শ্রেণী সীমা এইচ এর মান, সি এর মান। আগে আমি কোথায় যেন একটা ভুল বলছিলাম, এটা আসলে আমাদের অন্য কিছু বলছিলাম আর কি। তাই আমাদের এখানে এটা আমাদের কি উচ্চতা বোঝাবে, এখানে শ্রেণী সীমা বোঝাবে এখানে। ক্লিয়ার? আর এ তো আমার আনুমানিক গড় পেলাম এখানে। তারপরে এই সবগুলো মান এখানে বসাবেন সূত্র অনুযায়ী। এক্স অফ আই মানে আমাদের এই মানটা মধ্যমান থেকে এ বাদ দেবেন। এ মানে হচ্ছে আপনার কত, এখানে 65.5 বাদ দিয়ে আপনি 10 দিয়ে ভাগ করবেন, কারণ আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত এখানে আপনার 10 এখানে। তারপরে আপনি ডি এর সাথে করবেন কি, এই ডি অফ আই মানে -3 এর সাথে 3 গুণ করবেন, 9 হবে এখানে। 7 দিয়ে করলে কত হবে, -14 হবে। এভাবে করবেন। তারপরে এখানে ডি স্কোয়ার করবেন, এফ ডি স্কোয়ার করবেন। ওকে, এফ করে ডি স্কোয়ার মানে কত, এখানে স্কোয়ার 9 হবে এখানে, 3 নং 27। এভাবে সবগুলো মান করে যোগ করবেন, মানগুলো বসাবেন। এরপরে মান বসালে আপনি অ্যান্সার ডান। আর ভেদাঙ্গ মানে স্কোয়ার, স্কোয়ার মানে জাস্ট শুধু আপনার যে মানটা পাবেন এটাকে স্কোয়ার করতে হবে এখানে। ভেদাঙ্গ এবং পরিমিতি ব্যবধান একই, জাস্ট স্কোয়ার করতে হবে এখানে। কি করতে হবে, স্কোয়ার। তো এখানেও আমাদের একটা মান দেওয়া আছে এখানে, যে প্রথম এন সংখ্যক, আচ্ছা আমি একটু হ্যাঁ, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয় করতে বলছে এখানে। তার মানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের এরকম হবে যে n ইন্টু এন প্লাস 1/2, এখানে এটা আমরা জানি। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে এটা, এক্স বার ইজ ইকুয়াল টু এন বাই, মানে 1/1 ইপসিলন এন আর কি, এখানে এক্স অফ আই বাই এন, এখানে এই মানটা আমরা করব। এটা মানে সামেশন, সামেশন মানে কত বলুন তো আপনি, এখানে n ইন্টু এন প্লাস 1/2, এখানে এই মানটা। আর এখানে নিচেটা এন আছে বিধে এন এখানে। ওকে, এন কাটলাম, তাহলে কি এন প্লাস 1/2 এখানে পাবো। আর ভেদাঙ্ক নির্ণয় সূত্র কিন্তু এটা আমরা জানি আর কি। তো আমাদের এখানে সামেশন অফ এক্স স্কোয়ার লাগবে, তাহলে আমাদের এক্স স্কোয়ার 1 স্কোয়ার হোল স্কোয়ার এ পাবো আর কি। আমরা স্কোয়ারের আমরা এখানে সূত্র জানি হচ্ছে কত বলুন তো আপনার, এখানে এইটা জানি, এখানে n ইন্টু এন প্লাস 1 মানে এ স্কোয়ারের সিকোয়েন্স, মানে এখানে এরকম যে আপনি যে করেন যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে এরকম ভাবে চলবে স্বাভাবিক সংখ্যা। n ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 আর কি বাই 6। আর ভেদাঙ্গের ক্ষেত্রে সূত্র হচ্ছে আপনার এখানে এই যে আপনার এখানে xi হোল স্কোয়ার বাই কত, এখানে x বার হোল স্কোয়ার, তার মানে xi হোল স্কোয়ার হচ্ছে এটা। আর এখানে আমাদের x বার হোল স্কোয়ার, x বার মানে কি এরপর হোল স্কোয়ার, তার কত n প্লাস 1/2 এখানে, বুঝছেন? তো n প্লাস 1/2 এখানে, এটা যদি কমন নেন এখানে, তাহলে আমাদের এই পাশে কি থাকবে, n ইন্টু n তো কাটা যাবে এখানে, 2n প্লাস 1/3 পাবো এখানে। আর এদিকে কি থাকবে, আর একটা পাবো n প্লাস 1/2 পাবো এখানে। এটা তো পাবো তাই না? এখন লসাগু করলে আমাদের এরকম মান পাবেন এখানে, তো 12 বাই এই মানটা এখানে অ্যাকচুয়ালি পাবেন আর কি। তো বিভেদাঙ্ক হচ্ছে আমাদের সিভি ইকুয়াল টু ভেদাঙ্ক বাই হচ্ছে আমাদের এক্স বার আর কি, গড় মান আর কি। তো এই গড় মানের মানটা যেটা পাবেন এখানে আপনার সিগমা স্কোয়ার পালেন এখানে। হুম, ভেদাঙ্ক তাহলে পরিমিতি ব্যবধান হচ্ছে আমাদের সিগমা, এর রুট হবে এখানে। এবং আমাদের এক্স বারের মান হচ্ছে n প্লাস 1/2 পাবেন ইন্টু 100। এটা করলে আমাদের ক্যালকুলেশন শেষ। এই বিষয়গুলো এটা দরকার নেই, এত বড় ম্যাথ দরকার নেই, এত বড় ম্যাথ দরকার নেই, এটা করার দরকার নেই। তো এই পরের ম্যাথগুলো অবশ্যই আমাদের করতে হবে কিন্তু এখানে, হ্যাঁ, কারণ এই ম্যাথগুলো কেন করব, পরীক্ষা আসে 32টি সংখ্যার পরিমিত, 32টি সংখ্যার এখানে পরিমিত বিস্তৃত দেওয়া আছে এখানে। এন এর মানে আমাদের 32 দেওয়া আছে এখানে। ওকে, এন এর মান এবং পরিমিতি বিস্তৃতি মানে কি বোঝেন, এটা আমাদের এখানে সিগমার মান দেওয়া আছে এখানে। যদি সংখ্যাগুলো সমষ্টি 80 হয়, তো সংখ্যাগুলো সমষ্টি 80 মানে কি বোঝেন,
মানে মোট আর কি, যোগফল কি বললাম, যোগফল যে 80 হয় এখানে। তবে সংখ্যাগুলোর বর্গ কত, মানে যোগফল মানে কি জানেন, এটা এক্স অফ আই, এখানে এক্স অফ আই, এটা আমার সামেশন অফ এক্স অফ 1 থেকে n পর্যন্ত এই মানগুলো, না বুঝেননি? তা আমাদের বর্গের সমষ্টি কত হবে এখানে বলছে, বর্গের সমষ্টি, তবে সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? সংখ্যাগুলোর বর্গের সমষ্টি আপনার এখানে এটা বের করতে গেলে আপনার এই সূত্র লাগবে এখানে, বুঝছেন? সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স হোল স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এন দেওয়া আছে, সিগমা দেওয়া আছে, তাহলে আমাদের এই সিগমা এক্স মানে কত এখানে, এই যেহেতু 5 10 তা 25 হবে এখানে, আর সামেশন অফ আই কিন্তু কত 80 দেওয়া আছে এখানে, এটা 80, ক্লিয়ার? গড় মান কত হবে বলুন তো, আপনার এখানে মোট মান হচ্ছে 32টা, আর যোগফল কত 80, 80 কে 32 দিয়ে ভাগ করলে গড় মান পাবেন এখানে, তাহলে আমার 2.5 এটা গড় মান, এই যে গড় মানের সূত্র। তাহলে আমাদের এখানে যেটা পালাম, এখানে সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার বাই 32, এখানে কি মাইনাস 2.5 হোল স্কোয়ার, এখানে এই মানগুলো ক্যালকুলেট করলে আমাদের এখানে এই মানটা পাবো, সাইড করে নেবো, কারণ এটাই তো আমাদের বের করতে বলছে। মানটা ক্যালকুলেশন করলে আমাদের দেখবেন যে মানটা পেয়ে গেছে, বর্গ হচ্ছে 1000, এখানে কত 1000, ক্লিয়ার? মানে এগুলো খুবই সিম্পল ম্যাথ, জাস্ট আপনাকে জাস্টিফাই ক্যালকুলেশন করা লাগবে এখানে, এবং একটু বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। এখানে দুটি অসম রাশির গাণিতিক গড় এবং ভেদাঙ্ক দেওয়া আছে, এখানে গাণিতিক গড় এবং ভেদাঙ্ক। তো গাণিতিক গড় এবং ভেদাঙ্ক, গাণিতিক গড় মানে হচ্ছে আমাদের এক্স অফ বার এবং ভেদাঙ্ক হচ্ছে সিগমা দেওয়া আছে, রাশি দুইটা কত হবে এখানে। তো আমি গাণিতিক গড় এখানে ধরলাম, দুটো রাশিকে এক্স ওয়াই ধরলাম, এখানে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, গড় হবে কি এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান বাই 2 এখানে হবে, এবং কি ভেদাঙ্ক, তাহলে আমাদের মান দাও 6 না, এখানে 6 ইজ ইকুয়াল টু এটা, তার মানে কি এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান এক্স টু ইকুয়াল টু 12 হবে। ভেদাঙ্ক দেওয়া আছে কত এখানে আপনার, এখানে সিগমা, এটা মানে কত হচ্ছে 9, সিগমা মানে 3 হবে এখানে, ওকে। তো পরিমিত ব্যবধান মানে কি পরিসর বাই 2, এখানে পরিমিত ব্যবধান মানে পরিসর বাই 2, এখানে ক্লিয়ার? পরিসর মানে কি বলতো, আমরা এখানে মোট ডিস্টেন্স যেটা আর কি, হ্যাঁ। তো পরিমিত ব্যবধান আমরা তো পেলাম এখানে 3 পেলাম, 3/2 এখানে, তার মানে কি x - y = 6 পাবো। এই সমীকরণ 1 এবং 2 কে যোগ বিয়োগ করলে আমি x1 এবং y1 মান পাবেন। যাই হোক এগুলোর দরকার নেই আমাদের, একদম সিম্পল ম্যাথ, এগুলোর দরকার নেই আমাদের। এখন আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ, নেক্সট ডে আমরা অনুশীলনী ম্যাথ করব, এবং তার আগে যারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে, কারণ চ্যানেলটি আমার হলো আপনাদের দায়িত্ব সব ফ্রেন্ডদের সাথে সবকিছু শেয়ার করা, যাতে করে আমরা সবাই মিলে এই বিষয়গুলো আমরা কি শেষ করতে পারি ইনশাল্লাহ, ওকে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারা যদি এই ম্যাথগুলো যদি করতে চান একটু কমেন্টে জানাবেন, এগুলো ম্যাথগুলো লাগে না পরীক্ষার জন্য, যে বলেন যে স্যার একটু করায় দেন ম্যাথগুলো, তাহলে ভালো হবে, বা বুঝায় দেন আর কি, তাহলে ভালো হবে, তাহলে আমি আপনাদের এগুলো বুঝাই দেবো, বুঝছেন? ম্যাথ আসলে খুবই জটিল না। এই পরের অধ্যায়টা আমাদের খুবই সময় লাগবে না। যাই হোক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।